হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো গতকাল আইএসএল এ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ ছিল। একটি ম্যাচে ইস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একে অপরের মুখোমুখি হয়েছিল। ম্যাচটা ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ ছিল এবং ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল 3-2 গোলে হেরে যায়। অপর একটি ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টস এবং হায়দ্রাবাদ এফসি একে অপরের মুখোমুখি হয়েছিল। ম্যাচটা কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ ছিল এবং ম্যাচটা খুব সহজেই কিন্তু মোহনবাগান ডমিনেট করে 2-0 গোলে হারিয়ে দেয় হায়দ্রাবাদ এফসি কে। তো এই দুটো ম্যাচ নিয়ে আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো তোমাদের। এছাড়াও কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে গতকালকের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে নেমেছিল দুই নবাগত বিদেশি ইস্ট বেঙ্গলের ভিক্টর ভাস্কেজ এবং ফেলিসিও ব্রাউন ফর্বস। এছাড়াও মোহনবাগানের ম্যাচটায় হায়দ্রাবাদ এফসির এগেনস্টে গতকাল কিন্তু মোহনবাগানের জার্সিতে জনি কাউকো নেমেছিলেন। তো তাদের খেলা কেমন লাগলো সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে কিছু কথা বলবো। ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে মেন টপিকে যাওয়ার আগে যেটা রোজ বলে থাকি, যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি গতকালকের বিকালের ম্যাচটা নিয়ে কথা বলি, যে ম্যাচটা ছিল ইস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে, তো সেই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল 3-2 গোলে হেরে যায়। এবং তোমরা যারা আমার গতকালকের ভিডিও দেখেছিলে তারা অবশ্যই একটা কথা জানবে, আমি গতকালকের ভিডিওতে বলেও ছিলাম যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু বেশ ভালো টিম। তাদের টিমে কিন্তু বেশ কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে। তাদের যে ফরেন প্লেয়াররা রয়েছে তারা যথেষ্ট স্কিলফুল এবং কোয়ালিটি রয়েছে তাদের। এবং ম্যাচ শেষে যে রেজাল্টটা আমাদের সবার সামনে এলো 3-2 ইন ফেভার অফ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, সেটা কিন্তু প্রুভ করে দিল যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিমটা কতটা ভালো। এবং যে 3টে গোল তারা করেছে, নর্থ ইস্ট যে 3টে গোল করেছে, 3টে গোলই কিন্তু ফরেন প্লেয়াররা করেছে। 2টো গোল করেছেন টমি জুরিচ এবং একটা গোল করেছেন নেস্টার। তো প্রথমেই যদি ইস্ট বেঙ্গলের স্টার্টিং 11 গতকালকের ম্যাচে কি ছিল সেই নিয়ে কথা বলি, তো সেরকম কোনো সারপ্রাইজ ছিল না। আমি বলেছিলাম যে নাওরেম মহেশ সিং যদি ফিট থাকেন উনি স্টার্টিং 11-এ থাকবেন এবং ছিলেন। মিডফিল্ডে সল ক্রেসপো ইনজার্ড হওয়ার কারণে ছিলেন না, সৌভিক চক্রবর্তী কার্ড সমস্যার জন্য ছিলেন না, তো পার্দোর সাথে অজয় ছেত্রী ছিলেন। তো স্টার্টিং 11-এ খুব একটা সারপ্রাইজ কিছু ছিল না। তো ম্যাচটা শুরুর একদম প্রথম মিনিট থেকে কোথাও না কোথাও মনে হচ্ছিল ইস্ট বেঙ্গলের কিছু প্লেয়ার নিজের 100% কিন্তু মাঠে দিচ্ছে না বা দিতে পারছে না, সে যে কোনো কারণেই হোক। ফলস্বরূপ প্রথম 15-16 মিনিটের মধ্যেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 2টো গোল পেয়ে যায়, 2টো গোলের লিড পেয়ে যায় তারা ইস্ট বেঙ্গলের এগেনস্টে। এবং 2টো গোলের ক্ষেত্রেই ইস্ট বেঙ্গলের কিছু প্লেয়ারদের মিসকমিউনিকেশন বলো বা মিস পাস বলো, মিস আন্ডারস্ট্যান্ডিং বলো, সেটা কিন্তু দায়ী ছিল। বাট এটা বলে আমি কোনোভাবেই নর্থ ইস্টের যে 2টো গোল হয়েছে, যে প্লেয়াররা গোল করেছে তাদের ক্রেডিট কেড়ে নিচ্ছি না। ডেফিনেটলি তাদের ক্রেডিট রয়েছে। যেভাবে বলটাকে ধরে ফার্স্ট গোলের ক্ষেত্রে যেভাবে বলটাকে ধরে তারা একটা সুন্দর গেম প্লে গঠন করে কিন্তু তারা গোলটা করলো, টমি জুরিচ গোলটা করলো, অনবদ্য গোল। সেকেন্ড গোলটার ক্ষেত্রেও একটা খুব সুন্দর পাস কিন্তু মাঝমাঠ থেকে বাড়ানো হয় রিদিম তালাংকে এবং রিদিম তালাং একটা খুব সুন্দর অ্যাসিস্ট করেন এবং নেস্টার গোল করেন। 2টো গোলই কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের কিছু প্লেয়ারদের ভুলে হয়েছে, বাট 2টো গোলই কিন্তু বেশ ভালো করেওছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো 2টো গোল হয়ে যাওয়ার পরেই কিন্তু মনে হয়েছিল ইস্ট বেঙ্গলের এই ম্যাচে ফেরা খুব একটা ইজি হবে না। এবং 2-0 গোলেই ফার্স্ট হাফ শেষ হয়। প্রথম 25 থেকে 30 মিনিট ম্যাচের পুরোপুরি ডমিনেট করেছে বলা যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ইস্ট বেঙ্গলের প্লেয়াররা প্রচুর মিসপাস করে, মিসকমিউনিকেশন দেখা যায়। আমি যেটা আগেও বললাম যে এনার্জিটা যেন ছিলই না কিছু কিছু প্লেয়ারদের মধ্যে, সেটা যে কোনো কারণে হতে পারে। দেখো ইস্ট বেঙ্গল কিন্তু পর 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 বেশ কিছু প্রেশারের ম্যাচ খেলে আসছে। কালিঙ্গা সুপার কাপে জানো তোমরা 2024 কালিঙ্গা সুপার কাপে যেটা তারা চ্যাম্পিয়ন হলো, সেখানে কিন্তু পর 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 তারা বেশ কিছু প্রেশারের ম্যাচ খেলেছে। মোহনবাগানের এগেনস্টে খেলেছে, ফাইনাল ম্যাচ খেলেছে ওড়িশার এফসির এগেনস্টে। আইএসএল এ যখন আবার ব্রেকের পর শুরু হলো সেখানে ডার্বি ম্যাচ খেলেছে। তো বেশ কিছু চাপের ম্যাচ কিন্তু তারা খেলে আসছিল, সুতরাং সেখানে হয়তো এনার্জিটা তারা অনেকটা ক্ষয় করে ফেলেছে। সুতরাং এই ম্যাচটায় তারা কিন্তু প্রত্যেকে নিজের 100% দিতে পারছিল না। কিছু কিছু প্লেয়ারকে দেখে তো এটা স্পষ্ট মনে হয়েছে। তো যাই হোক 2-0 গোলের লিড পেয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফার্স্ট হাফে। এরপর সেকেন্ড হাফ শুরু হয়। সবাই এক্সপেক্ট করেছিল যে সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল কামব্যাক করবে এবং সেটা হয়ও। নন্দা কুমার কিন্তু একটা গোল পরিশোধ করেন এবং সেই পয়েন্ট অফ টাইমে কিন্তু স্কোর লাইন দাঁড়ায় 2-1 ইন ফেভার অফ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। একটা খুব সুন্দর পাস ছিল ক্লেইটন সিলভার এবং সেটাই কিন্তু ফিনিশ করেন নন্দা কুমার। তো 2-1 হয়ে যায়
ইন ফেভার অফ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যদিও সেটা কিন্তু গোল হওয়া উচিত ছিল না, নর্থ ইস্টের গোলকিপারের সেটা সেভ করা উচিত ছিল। যাই হোক 2-1 হয় স্কোর লাইন সেই মুহূর্তে, যখন মনে হচ্ছে ইস্ট বেঙ্গল কামব্যাক করতে পারে ম্যাচে, কামব্যাক করবে যখন মনে হচ্ছে, তখনই কিন্তু আবার 3 নাম্বার গোলটা খেয়ে যায় ইস্ট বেঙ্গল এবং টমি জুরিচ অনবদ্য একটা গোল করেন, দেখার মতো গোল, খুব সুন্দর গোল। সেখানে প্রভসুখান গিলের কিছু করার ছিল না, ইস্ট বেঙ্গল গোলকিপার তার কিছু করার ছিল না, এতই সুন্দর গোল কিন্তু করেন টমি জুরিচ। তো 3-1 হয়ে যাওয়ার পর তখন মনেই হচ্ছিল যে ইস্ট বেঙ্গলের পক্ষে আর সম্ভব হয়তো হবে না এই ম্যাচে কামব্যাক করা, এবং ফাইনালি কিন্তু তাই হয়। যদিও আরো একটা গোল ইস্ট বেঙ্গল করে, গোলটি করেন ফেলিসিও ব্রাউন ফর্বস, ইস্ট বেঙ্গলের নবাগত বিদেশি, এবং ফাইনাল স্কোর লাইন গিয়ে দাঁড়ায় 3-2 ইন ফেভার অফ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ম্যাচটা কিন্তু হেরে যায় ইস্ট বেঙ্গল। ফেলিসিও ব্রাউন ফর্বস এবং ভিক্টর ভাস্কেজ, ইস্ট বেঙ্গলের 2 নতুন বিদেশি, দুজনকেই কিন্তু গতকালকের ম্যাচে মাঠে নামানো হয়, সেকেন্ড হাফে নামানো হয় দুজনকেই, এবং দুজনকে দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল, তাদের টাচ, তাদের বল পাস করা দেখে কিন্তু মনে হলো যে তাদেরকে যদি সময় দেওয়া হয় তারা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে ভালোই ফুটবল খেলবেন। যদিও ফার্স্ট ম্যাচে নিরিখে এভাবে কিছু বলা যায় না, বাট ভালো লেগেছে তাও তাদের দুজনকেই। ফেলিসিও একটা গোলও স্কোর করেন, বাট সেই গোলটা কালকের ম্যাচে, গতকালকের ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের কোনো কাজে লাগলো না, হার এড়াতে পারলো না ফেলিসিওর গোলটা বলা যায়, সেই হেরেই গেল ইস্ট বেঙ্গল গতকালকের ম্যাচে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল এখান থেকে কিভাবে কামব্যাক করে। আর একটা খুব খারাপ খবর ইস্ট বেঙ্গলের জন্য, পরের ম্যাচে ইস্ট বেঙ্গলের যে পরবর্তী ম্যাচ রয়েছে আইএসএল এ, সেখানে কিন্তু তারা ক্লেইটন সিলভাকে পাবে না, কারণ গতকালকের ম্যাচে ক্লেইটন সিলভা কিন্তু ইয়েলো কার্ড দেখেন, এবং সেটা দেখার ফলে আইএসএল এ, এই মৌসুমের আইএসএল এ কিন্তু 4টে ইয়েলো কার্ড হয়ে গেল ক্লেইটন সিলভার। সুতরাং পরের ম্যাচে, পরবর্তী ম্যাচে আইএসএল এর ক্লেইটন সিলভাকে কিন্তু পাবে না ইস্ট বেঙ্গল। যদিও সৌভিক চক্রবর্তী কামব্যাক করবেন, আশা করছি তিনি স্টার্টিং 11-এ থাকবেন পরের ম্যাচে। সল ক্রেসপোকে তো সম্ভবত পাবে না পরবর্তী ম্যাচে, ওয়েস্ট বেঙ্গল ইনজুরি রয়েছে। তো দেখা যাক কোচ কার্লোস কোয়াদ্রাত কিরকম 11 নিয়ে পরবর্তী ম্যাচে খেলান নিজের দলকে। তো গতকালকের ম্যাচটা কেন এরকম রেজাল্ট হলো, দেখো আমার কারণ হিসাবে যেটা অলরেডি একটা বলে দিয়েছি, যে হয়তো অনেকগুলো চাপের ম্যাচ খেলার জন্য এনার্জি কোথাও ল্যাক করছিল কিছু কিছু প্লেয়ারের গতকালকের ম্যাচে, তাই এরকম রেজাল্ট। কিছু মিস পাস, কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা গেছে মাঠের মধ্যে। এছাড়াও সল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী, দুজন প্রধান সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, তাদের না থাকা সেটাও কিন্তু ভুগিয়েছে। তো আশা করবো ইস্ট বেঙ্গল এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে পারবে। গতকালকের ম্যাচটা যদি ইস্ট বেঙ্গল জিততো তাহলে কিন্তু তারা আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 6 এর মধ্যে চলে যেতে পারতো, বাট সেটা হলো না আনফরচুনেটলি। দেখা যাক, এক্সপেক্ট করবো তার আবার ঘুরে দাঁড়াবে। তো এরপর যদি গতকালকের সন্ধ্যেবেলার ম্যাচটা নিয়ে কথা বলি, যে ম্যাচটা ছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং হায়দ্রাবাদ এফসির মধ্যে, সেই ম্যাচটা কিন্তু মোহনবাগান খুব ইজি একটা জয় পায়, 2-0 গোলে হারিয়ে দেয় হায়দ্রাবাদ এফসিকে, এবং ডমিনেট করেছে বলা যায় পুরোপুরি ম্যাচটায়। তো গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে মোহনবাগানের ওই ম্যাচটা কিন্তু ইজিলি জয় পাওয়া উচিত, এবং সেটাই হয়েছে। হায়দ্রাবাদ এফসি তাদের সীমিত শক্তি দিয়ে চেষ্টা করেছে, তারা ফাইট করেছে, ওই টিম নিয়েও তারা চেষ্টা করেছে গোল করার। তারা জানতো হয়তো খেলা শুরুর আগে যে তাদের যে টিম রয়েছে তাদের পক্ষে জেতা হয়তো সম্ভব হবে না, তাও তারা চেষ্টা করেছিল, এবং সেটাই সবচেয়ে বড় কথা। হায়দ্রাবাদ এফসি যে স্টার্টিং 11টা কালকে নামায়, সেখানে কোনো বিদেশি প্লেয়ার ছিল না, এমনি তাদের সবকটা বিদেশি বলা যায় দল ছেড়ে দিয়েছে। একজন বিদেশি ছিলেন জোয়াও ভিক্টর, তিনিও কালকে ছিলেন না। তো ভীষণ ভালো ফাইট করার চেষ্টা করে, যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা ছিল সবাই জুনিয়র বলা যায়, তো তাদের পক্ষে যতটা সম্ভব ছিল তারা কিন্তু চেষ্টা করেছিল। দারুণ ফাইট তারা দিয়েছে, হ্যাটস অফ তাদেরকে। বাচ্চা বাচ্চা ছেলে যাদের হয়তো আইএসএল এ একেবারে আমরা নতুন দেখছি, এই মঞ্চে আইএসএল এর মঞ্চে তারা নতুন, তারা কিন্তু যথেষ্ট ভালো লড়াই করার চেষ্টা করেছে গতকালকের ম্যাচে। তো এখন যদি মোহনবাগান সুপার জায়ান্টসের প্লেয়াররা কেমন পারফর্ম করলো গতকালকের ম্যাচে সেই নিয়ে কথা বলি, তো খুবই ভালো ফুটবল খেলেছে তারা, গোল সংখ্যা আরো বাড়তেই পারতো। দুটো প্লেয়ারের কথা বলতেই হয়, মনবীর সিং এবং দিমিত্রি পেট্রাটোস, দারুণ ফুটবল খেলেছেন দুজনেই। অভিষেক সূর্যবংশী, আমি ভেবেছিলাম অভিষেক বা হয়তো গ্ল্যান মার্টিন্সের মধ্যে একজন শুরু করবেন গতকালকের ম্যাচে, এবং আমাকে কিছুটা সারপ্রাইজ করেন মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস। স্টার্টিং 11-এ অভিষেকও ছিলেন, গ্ল্যান মার্টিন্সও ছিলেন। আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো দুজনের মধ্যে একজন থাকবেন গতকালকের ম্যাচে। যাই হোক, ভালো ফুটবল খেলে মোহনবাগান। ফার্স্ট হাফে কিন্তু 2-0 গোলে এগিয়ে যায়, যেখানে প্রথম গোলটা কিন্তু মোহনবাগানের হয়ে করেন অনিরুদ্ধ থাপা, একটা কর্নার থেকে, দিমিত্রি পেট্রাটোসের কর্নার থেকে কিন্তু অনিরুদ্ধ থাপা গোল করেন, এবং সেকেন্ড গোলটা করেন জেসন কামিংস। তো জেসন কামিংসের গোলে ফেরা কিন্তু স্বস্তিতে রাখবে মোহনবাগান কোচ এবং ম্যানেজমেন্টকে, যেখানে মনবীর সিং এর একটা অ্যাসিস্ট ছিল,
সেখান থেকে গোল করেন জেসন কামিংস, বাট মনবীর সিং যে পাসটা বাড়ান, তার আগে যে মনবীর সিং এর কাছে বলটা দেন দিমিত্রি পেট্রাতোস, সেটা কিন্তু অনবদ্য ছিল। তো দুটো গোলে এগিয়ে যায় ফার্স্ট হাফেই মোহনবাগান সুপার জায়ান্টস, এবং সেকেন্ড হাফে কিন্তু আর কোনো গোল হয়নি, যদিও গোল স্কোরিং অনেক অপরচুনিটি মোহনবাগান সুপার জায়ান্টস মিস করে। কিছু কিছু ক্ষেত্রে হায়দ্রাবাদ এফসির গোলকিপার দারুণ সেভ করেন, 9-10টা সেভ তিনি করেছিলেন গতকালকের ম্যাচে। তাকেও কিন্তু ক্রেডিট দিতে হবে, মোহনবাগান সুপার জায়ান্টসকে গোল করা থেকে বেশ কয়েকবার কিন্তু তিনিও আটকেছেন। তো গুড গোলকিপিং বলা যেতেই পারে হায়দ্রাবাদ এফসির গোলকিপারের গতকালকের ম্যাচে। তো মোহনবাগান কালকে কিন্তু 2-0 গোলে ম্যাচটা জিতে যায়, আরো গোল হতেই পারতো, বাট জিতে যায়, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং জেতার ফলে যে 3 পয়েন্টটা মোহনবাগান পায়, তার ফলে কিন্তু আইএসএল এর পয়েন্টস টেবিলে এই মুহূর্তে মোহনবাগান কিন্তু 4 নম্বরে চলে এসছে, যেখানে তাদের পয়েন্ট সংখ্যা 23, 12 ম্যাচ খেলে। পরবর্তী ম্যাচ মোহনবাগানের কিন্তু এফসি গোয়ার সাথে, সেই ম্যাচটা কিন্তু খুব টাফ হতে চলেছে মোহনবাগানের জন্য। তো সেই ম্যাচে অবশ্য আরমান্দো সাদিকু, দীপক টাঙ্গড়ির মতো প্লেয়াররা কিন্তু ফিরবেন মোহনবাগানের দলে কার্ড সমস্যা মিটিয়ে, এবং লিস্টন কোলাসও কিন্তু সম্ভবত সেই ম্যাচ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবেন। তো এক্সপেক্ট করবো মোহনবাগান সেই ম্যাচটাও কিন্তু খুব ভালো ফুটবল খেলবে, এবং জেসন কামিংসের গোলে ফিরে আসাটাও কিন্তু কাজে লাগবে। পরের যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই জনি কাউকোকে নিয়ে। তো গতকাল সকালে কিন্তু আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেছিলাম, অনেকেই হয়তো হয়েছিল যে জনি কাউকো মোহনবাগান দলে আসতে চলেছেন, এবং সেটা কার পরিবর্তে কাকে রিপ্লেস করে, হুগো বুমোকে রিপ্লেস করে। তো এতদিন ধরে যে নাটকটা চলছিল যে জনি কাউকো যে আসবেন, কার পরিবর্তে আসবেন, সেটা কি হুগো বুমো? এক সময় মনে ছিল হুগো বুমো থাকবেন, এক সময় মনে হচ্ছিল না হুগো বুমোকেই ছাড়া হবে, এক সময় মনে হচ্ছিল জেসন কামিংস, এক সময় মনে হচ্ছে আরমান্দো সাদিকু, ব্রেন্ডন আমিল, অনেক নাম ঘোরাফেরা করছিল। বাট আমি বলেছিলাম জেসন কামিংসকে ছাড়া সম্ভব হবে না মোহনবাগান সুপার জায়ান্টসের পক্ষে। তাকে যে পরিমাণ টাকা দিয়ে আনা হয়েছে, যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু বিরাট লস হবে মোহনবাগান সুপার জায়ান্টসের। ব্র্যান্ডন হ্যামিলের একটা সম্ভাবনা ছিল তাকে রিলিজ করার, কারণ তার একটা চোট রয়েছে, বাট তাকেও রিলিজ করা হয়নি। ফাইনালি হুগো বুমোর জায়গাতেই কিন্তু এলেন জনি কাউকো। তো গতকাল ম্যাচে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে জনি কাউকো মাঠেও নেমেছিলেন সেকেন্ড হাফে। কিছুটা টাইম লাগবে অবশ্যই, ম্যাচ ফিট তিনি রয়েছেন, বাট ফর্মে ফিরতে, সেই আগের জনি কাউকোকে দেখতে পেতে কিন্তু বেশ কিছুটা টাইম লাগবে মোহনবাগান দর্শকদের জন্য। বাট যাই হোক, জনি কাউকোকে কালকে মাঠে থেকে কিন্তু খুব ভালো লাগছিল, সেকেন্ড হাফে তাকে নামানো হয়েছিল, এবং তিনি কিন্তু গোল স্কোরিং একটা অপরচুনিটিও পেয়েছিলেন, যেটা কিন্তু অনেকটা বাইরে দিয়ে তিনি মেরে দেন। এখন কিছুটা টাইম লাগবে জনি কাউকোর আগের সেই ফর্মে আসতে, যেমনটা আমি বললাম। তো এক্সপেক্ট করবো জনি কাউকোকে ঢোকানোর, জনি কাউকোকে ইনক্লুড করার এই যে ডিসিশনটা হুগো বুমোর পরিবর্তে, সেটা ভালো ডিসিশনই হবে। হুগো বুমোকে ছেড়ে দেওয়ার ডিসিশনটা খুব একটা ভোগাবে না মোহনবাগান সুপার জায়ান্টসকে, এটাই আশা রাখবো। যদিও আমি কখনোই চাইনি হুগো বুমোকে মোহনবাগান ছেড়ে দিক, বা হুগো বুমোর পরিবর্তে জনি কাউকোকে আনুক। জনি কাউকো আমার পছন্দের ফুটবলার, হুগো বুমো আমার পছন্দের ফুটবলার। আমি চেয়েছিলাম যদি অন্য কারোর জায়গায়, আমি নামটা বলতে চাইছি না, যদি অন্য কোনো বিদেশির জায়গায়, অবশ্যই হুগো বুমো এবং পেট্রাটোসকে বাদ দিয়ে যদি অন্য কোনো বিদেশির জায়গায় যদি জনি কাউকোকে আনা হতো, হয়তো ভালো হতো। যাই হোক, এখন হয়ে গেছে, এখন কিছু করার নেই। দেখা যাক অ্যান্টোনিও লোপেজ হাভাস মোহনবাগান কোচ, তার কি প্ল্যান রয়েছে, সেই অনুযায়ী হয়তো তিনি কাউকোকে এনেছেন, এবং সেটা হুগো বুমোর পরিবর্তে এনেছেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো। কিছু বলার থাকলে, কিছু বক্তব্য থাকলে হুগো বুমো, জনি কাউকোর এই ব্যাপারটা নিয়ে, বা ইস্ট বেঙ্গলের হার নিয়ে গতকালকের ম্যাচে, সেটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।